যে বুঝ বুঝতে গেলে তোকে ফুপোতে বোন থেকে ফুপোতে বোন নজরে দেখতে হবে, সে বুঝ বোঝার মতো আমার দরকার নেই। যা বললাম শোন। তিথি চমকে উঠল। কিসব কথাবার্তা? মুখ বাঁকালো, ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম টিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরঘুর করবেন না একদম। আমার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। মামা তো ভাই থেকে বললাম না মুখে বাদে। নয়ন আর ঈশানের কিছু বলার অপেক্ষা করে না, দ্রুত পায়ে গিয়ে যায় তিথিরের দিকে। কোমরে হাত রেখে দুই দিকে হতাশায় মাথা নাড়ে, নিচু হয়ে ওড়না টেনে ঢেকে দেয় শরীর। ঈশানের হাত শক্ত হয়ে যায় হুট করে। কি অবলীলে কাজটা করলো নয়ন! সে পারল না কেন? তারও তো উচিত ছিল এটা। নয়ন আলতো হাতে মাথা ঝাঁকালো তিথিরের। তিথির উঠল না, বরং আরো উল্টো পাশ ফিরে গলা পেঁচিয়ে ধরল নয়নের। ঈশানের মেজাজ খারাপ হচ্ছে মেয়েটার উপর। নয়ন পাজা কোলে তুলে নিল তিথিরকে, ভাইয়ের দিকে তাকিয়ে পড়ল। ওকে রুমে দিয়ে আসি ভাই, দেখে ঘুমটা নষ্ট না করি। ঈশান নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, হালকাভাবে মাথা নাড়ে। নয়ন তিতিরকে কোলে নিয়ে চলে যায় বাড়ির ভিতর। ঈশান স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। কিছু একটা ফিল হচ্ছে, যেটা হওয়ার কথা নয়, অন্তত তিথিরের জন্য তো নয়। বোন হয় তার মেয়েটা, কই রূপসাকে তো তাদের বন্ধুরা টাচ করে, পড়ে গেলে ধরে, তার তো কখনো খারাপ লাগেনি। সে টক্সিক বয়ফ্রেন্ড নয়, এটা নিয়ে বন্ধু মহলে বেশ প্রশংসা শুনতে পেত সে। আজ এই মেয়েটাকে নিয়ে এমন রাগ হচ্ছে কেন তাহলে? তাছাড়া বাড়ির সবার কথায় যতটুকু বুঝেছে সে, নয়ন বেশ পছন্দ করে তিথিকে। বাড়ির সবারও তাতে স্পষ্ট মত আছে বলে বোঝা যায়। আর অনেক আগে থেকে নয়ন তিথির এই বিষয়টা সবাই মেনেও নিয়েছে। হুট করে একদিনের ব্যবধানে তার এমন মনে হওয়ার কারণ কি? ছোটবেলায় এই মেয়ে তার জন্য পাগল ছিল, এখন নেই তার জন্য। ঈশা নিজের উপর দারুণ বিরক্ত হয়। এ কি ছেলে মানুষই চিন্তা ভাবনা? মাঝখানে কেটে গেছে আরো 4টি দিন। তিথির আসার পর এই 4টি দিন যে সে মোটে আনন্দ করতে পারেনি, বা বলা যায় সে মুডেও ছিল না, থাকতে পারেনি। সেদিন সকালে তিথির হুট করে নিজেকে আবিষ্কার করে বিছানায় চমকে উঠে বসতেই তার মনে পড়ে সে ভুলে ঘুমিয়ে গিয়েছিল দোলনায়। কে আনলো তাকে? ভাবতে ভাবতে বিছানা থেকে নিজেই চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে কানে। ছুটে গিয়ে বুঝতে পারে শব্দ তার নানুর রুম থেকে আসছে। চন্দ্রা দেওয়ান অসুস্থ হয়ে পড়েছে। 3 দিন হাসপাতালে রেখে আজকেই বাড়িতে নিয়ে আসা হয়েছে তাকে। এ বাড়ির উপরে এক প্রকার ঝড় বয়ে গেছে কয়টা দিন। তিথির ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। নিশি আপুর রুমের দিকে পা বাড়াতে শটান সামনে এসে পড়ল ঈশান। তিথিরের মুখ গিয়ে সজোরে ধাক্কা খেলো ঈশানের শক্তপোক্ত বুকে। বডি ওয়াশের কড়া ঘ্রাণ পাওয়া গেল মানুষটার শরীর থেকে। চমকে গিয়ে নাক ডলতে ডলতে উপরের দিকে ঘাড় উঁচিয়ে তাকালো তিথির। ঈশান চোখ লাল করে তাকিয়ে আছে তার দিকে। তিথির তড়িঘড়ি করে দুপা পিছিয়ে গেল। ঈশান এক প্রকার খেকিয়ে উঠল। দেখে চলে শিখিস নি? মেয়ে মানুষকে অত কেয়ারলেস হলে চলে? মেয়ে মানুষের জাতি উজবুক। তিথির মুখ পাকালো। সামান্য একটা বিষয়ের জন্য মেয়ে জাতির তুলে বকাবকির কি আছে? আশ্চর্য। কিছু বলার জন্য নিজেও চোখ গরম করে তাকালো, কিন্তু সামনের সুদর্শন পুরুষ মানুষটাকে শক্ত কথা বলতে ইচ্ছে হচ্ছে না এখন কেন যেন। 3/4 ঢোলা কার্গো প্যান্ট পরা, গায়ে নেভি ব্লু ফিটিং টি শার্ট। শরীরের পেশিগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠে আছে। টপ টপ করে পানি পড়ছে ভেজা চুলগুলো থেকে। সবে বোধহয় শাওয়ার নিয়ে বেরোলো। বোধহয় নয়, সত্যি। কি পরিমাণ যে বডি ওয়াশের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তিথির নিজের মনকে থমকে পাশ কাটিয়ে চলে যেতে পা বাড়াতে টান পড়ল চুলে। হ্যাসকা টানে 2 পা পিছিয়ে আবার মুখোমুখি হলো ঈশানের। এক হাতে বৃথা টানাটানি করলো, কয়েকবার হাত থেকে চুল ছাড়ানোর। ঈশান বাঁকা হাসলো, মুখ এগিয়ে কানের কাছে এনে বলল, ঈশান আরশাদের গায়ের জোরকে হেলাফেলে ভেবেছিস? তোর মতো একটি বিড়ালের বাচ্চা ছটফট করলেই সে ছেড়ে দেবে। তিথির ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে। লোকটার এমন ব্যবহারের কারণ কি? সেদিন হসপিটালও কষিয়ে রাম ধমক দিয়েছিল। তার দোষ কি ছিল?
সে তো সামান্য টং ঘরে বসে চা খাচ্ছিল। তখন যদি ওইটুকু সিটে গা ঘেঁষে হুট করে কেউ বসে, তাতে তার দোষটা কোথায়? সে সরেই বসতো, তার আগেই ঈশান এসে ধমকা ধমকি করে ভেতরে নিয়ে আসে। সে কি যেন তেন ধমক? খালি বোধহয় পাবলিক প্লেস বলে গায়ে হাত তোলেনি। তিতিরের ইচ্ছে করছিল লোকটার চুলের মুঠি ধরে গরম চায়ে চুবাতে। এখন যেমন ইচ্ছে হচ্ছে আরেকটা টান লাগাতে। চোখের পানি চলে এলো তিথিরের। কি আশ্চর্য! ছাড়ুন বলছি। এ কি স্বভাব? চুল ধরে টানছেন কেন? বড় মামাকে কিন্তু বলে দেব। ঈশান বোধ হয় আরো খেপে গেল, পেঁচিয়ে ধরল চুল। বল, যা, এখনই বলবি। না ছেলে যাবো কিভাবে? ছাড়ুন। দেখুন যাই কি না যাই। ভাবছেন সাহস নেই আমার? ঈশান রাগে চোখ বড় বড় করে ফেলে। বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখিস না? না, শিখিনি। এখন ছাড়ুন তো। বড় ভাই সেজন্য কি যা ইচ্ছে তাই করবেন নাকি? মগের মূল্য। ঈশানের এবার রাগটা আরো দ্বিগুণ হলো, কোনো কারণ ছাড়াই। টাকা টাকা বলছি। তিতির ফট করে তাকালো, চোখ টলমল করছে। ঈশানের দৃষ্টিতে গা কেঁপে উঠল তিথিরের। ঈশানের উপর থেকে নিচ অবধি চোখ বুলালো একবার, আবার চোখে চোখ স্থির করলো। এভাবে ওড়না নেওয়া কে শিখেছে তোকে? কিভাবে? অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের নজর অন্যরকম কেন লাগছে? কি বলছে এই নজর? নজর অনুসরণ করতে একটা হার্টবিট মিস হয়ে গেল তিথিরের। দ্রুত হাতে ওড়নাটা টান দিয়ে নামালো বুকের দিকে খানিকটা। মানুষটা তার থেকে বেশ লম্বা। নিচু হয়ে নিজের বুকের উপর চোখ রাখতেই চমকে উঠল তিথির। ডান হাত চেপে রাখলো বুকের উপর। ভিতরে কি পড়েছিস সেটা দেখাতে সবাইকে? তিথির লজ্জায় চোখ নামিয়ে নিল। কি রে, পিঙ্ক খুব পছন্দ? তিথিরের মুখ হা হয়ে গেল। লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না। তার ইনারের রং পিঙ্ক। লোকটা তার মানে দেখে ফেলেছে। মেজাজ গরম হলো তিথিরের। দেখবে না আবার জিরাবের মতো লম্বা। উপর থেকে নিচে তাকালে যতই ঢাকাই থাকুক, কোণাকুণি দিয়ে ঠিক চোখে পড়বে। তাই বলে ওভাবে তাকাতে হবে? নিজের দৃষ্টি সংযত করবে না অসভ্য মানুষটা? ঈশান এবার বেশ শক্ত গলায় বলল, ভালো করে জড়িয়ে নে গায়ে। ফাঁসির দড়ির মতো ঝুলিয়ে রাখার জন্য ওড়না না। বালাইসে গলায় দড়ির মতো ঝুলিয়ে রাখবো কেন? এটা তো মেয়েদের স্টাইল। ও আপনি বুঝবেন না। ঈশান চোখ পাকালো। যে বুঝতে গেলে তোকে ফুপোতে বোন থেকে ফুপোতে বোন নজরে দেখতে হবে। সে বোঝার মতো আমার দরকার নেই। যা বললাম শোন। তিথি চমকে উঠল। এসব কথাবার্তা? মুখ বাঁকালো, ঠোঁট উল্টে বলল, আপনি তাহলে এরকম টিঙ্গি শরীর নিয়ে খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরঘুর করবেন না একদম। আমার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। মামা তো ভাই থেকে বললাম না, মুখে বাদে। ঈশানের রাগে মাথা ফেটে যাচ্ছে। এ কি বেয়াদব মেয়ে, কথাই শোনে না, বোঝার চেষ্টাও করে না। ওর ভালোর জন্যই তো বলা হচ্ছে। দেখে তো বোঝা যায় না, এত কথা আসে কোত্থেকে? তুই আমার হাঁটুর বয়সে হবি। বেয়াদবি না করে কথা মান। তিথির নির্বিকার চোখে অন্যদিকে তাকিয়ে বলল, সেম টু ইউ। হোয়াট? যেটা বলেন সেটাই, সেম টু ইউ। আর আমি যদি আপনার হাঁটুর বয়সী হই, তাহলে নিজের এই বয়স্ক মাথাটা খাটিয়ে দয়া করে হাঁটুর বয়সী বাচ্চার দিকে নজর না দিয়ে নিজের বয়স্ক শরীরটা ঢাকুন। এই মেয়ে বলে কি? ঈশান আরশাদ বয়স্ক? মেজাজ আরো তেতে উঠল ঈশানের। আমি বয়স্ক, আমি অনলি 28। নারী জাতি বলতেই ঠ্যাঠা বাচ্চা। পুরুষ জাতি বলতেই নজর। থাক, বললাম না, বড় ভাই হন সম্পর্কে। সিঁড়িতে পায়ের শব্দে চুল ছেড়ে দিল ঈশান। তিতির ঘাড় ডলতে ডলতে পাশ কাটিয়ে দ্রুত পায়ে চলে গেল সেদিকটায়। ঈশান পেছন তাকিয়ে দেখলো মেয়েটা ছুটে চলা। বেয়াদব কোথাকার। বিড়বিড়িয়ে চলে এলো নিজের রুমে। রুষা তোকে ফোন করেছিল ঈশান? নিয়াজের প্রশ্নে মাথা তুলল না ঈশান। ফোনের স্ক্রিনের দিকে চোখ রেখে উত্তর দিল, কিছু বলেছে তোকে? না, কি একটা পরে বলবে বলল। ঈশান, শুনছি। রুষার বোধহয় কিছু একটা হয়েছে। ঈশান মাথা তোলে নিয়াজের দিকে, ফোনটা বন্ধ করে প্যান্টের পকেটে গুজে রাখে। স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি হয়েছে? আই গেস তুই রেগে যাস না প্লিজ। রাগার কথা না হলেই রাখবো না, বল
নিয়াজ উসকুস করলো কিছুক্ষণ, একবার তাকালো বাকি বন্ধুদের দিকে। সবাই মাথা ঝাঁকালো। নিয়াজকে বলতে বলল কিছু একটা। নিয়াজ ফিরে তাকালো আবার ঈশানের দিকে, ধীর গলায় বলল। আই গেস রুষা বিয়েটা করতে চাচ্ছে না হোসেন। ঈশানের কপাল কুঁচকে এলো। রুষা বিয়ে করতে চাচ্ছে না তোদের কে বললো? ও তো আমি কিছু বলিনি। তাছাড়া বিয়ের এই কাহিনী শুরুটা ওরই করা, আমার নয়। নিয়াজ শুকনো ঢোকিল এবার। এবার মুখ খুলল অনিমা। আমার সাথে কথা হয়েছে ওর। ইনফ্যাক্ট ওখানে ওরা সবাই ছিল আর কি। তুই এসে পৌঁছাবার আগে আমরাই কল করেছিলাম খোঁজ খবর নিতে আর কি। ওকে স্বাভাবিকই লাগতো না, কথাবার্তা কেমন একটা। তোদের বিষয়টা নিয়ে আপসেট। ঈশান কথাবার্তায় মাথা মুন্ড কিচ্ছু বুঝতে পারছে না। রুষার সাথে তার কি হবে? কিছুই না, সবই নর্মাল। এইসব কথার মানে কি? আমার সাথে ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। বাড়ি আসার পর 3বার কল করেছে ওর বাবার খোঁজ নিতে। ইভেন ওর যে আমার বাসায় আসার কথা ছিল হুট করে ও ক্যান্সেল করলো, মানে করতে হলো আর কি। এটা নিয়েও আমি ওকে কিচ্ছু বলিনি, কোনো সমস্যা হয়নি ওর আমার মধ্যে। তাহলে কেন মনে হলো তোদের এসব? অনিমা আবার সবার দিকে তাকিয়ে নিল একবার, ফের ঈশানের দিকে তাকিয়ে বলল। শনিশান, মেয়ে মানুষ তো আমি। ঋতু আছে, ওকেও জিজ্ঞেস কর। ওর কথাবার্তার ধরন স্পষ্ট, ও কিছু একটা নিয়ে স্যাটিসফাইড নয়। ঈশান বাঁকা হাসে, বাতাসে এলোমেলো হওয়ায় চুলগুলো 2 হাতে ঠেলে পিছনে দেয়। কি আশ্চর্য, সেটাও না বললে বুঝবো কিভাবে? আমি তো আমার দিক থেকে ঠিকই আছে। আগে প্রেম প্রেম করতো, তখনও রাগ করিনি। পরে প্রেমিকা হিসেবে সবাইকে পরিচয় দিত, সেটাও কিছু বলিনি। একটা সময় মনে হয় ঠিক হয়ে যাবে, হয়নি। ওর উপর তখনও রাগ করিনি, বরং তোদের কথাই নিজেকে বুঝিয়েছি মেয়েটা ভালো। আর দিন শেষে পরিবর্তন চাপ দেবেই বিয়ে নিয়ে। আমার লাইফে মেয়ে, প্রেম, ভালোবাসা এসবের জন্য আলাদা সময় কোথায়? সব জেনে মেয়ে থাকতে চাচ্ছে, থাকুক, দেখা যাবে পরে। তারপর নিউজ থেকেই থেকে গেছে ও। আমার দিক থেকে কোনো প্রেশার এক্সপেকটেশন ওর ওপর ছিল না, ওকেও রাখতে নিষেধ করেছিলাম। এখন আবার হুট করে বিয়ের কথা। ওকে, সেটাও ভেবে দেখলাম, ঠিক আছে, করবো বিয়ে। এখন নিজে থেকে আবার ওর এসব মনে হওয়ার কারণ কি? এত বছর মনে হয়নি ওর? ঈশান হেসে দুদিকে মাথা নাড়ালো। হতাশা প্রকাশ করলো নাকি তাচ্ছিল্য বোঝা গেল না। বন্ধুরা নিজেরাও সবাই সবটা বুঝতে পারছে, সত্যিই তাই। রুষা সব সময় নিজ থেকে নিজের ইমাজিনেশন থেকে সবটা সাজিয়েছে। ঈশান কখনোই অসম্মান করেনি রুষাকে এসব নিয়ে। রুষা জেনে শুনে জড়িয়েছে এসবে। আজ এই মুহূর্তে এসে ঈশান কি চায়, কি আগে করা উচিত ছিল, আর 5টা প্রেমিকরা কি কি করে, সেগুলো নিয়ে কথা তুললে হবে? অনিমা ঈশানের কাঁধে হাত রাখলো। তুই একবার কল কর রুষাকে। আঙ্কেল অসুস্থ তো, ও বোধহয় কিছু একটা নিয়ে ডিপ্রেস, তাই এমন করছে। ঈশান স্থির হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, ভাবলো কিছু একটা। পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো রুষার নাম্বারে। 3বারে কল তুললো ওপাশ থেকে। ওপাশে প্রচুর মানুষজনের আওয়াজ আসছে, শব্দে এক প্রকার ফোন কানে ধরে রাখা জুলুম হলো ঈশানের। লাউডে দিয়ে দূরে ধরলো ফোনটা। এত আওয়াজ, কই আছিস? একটু বাজারে এসছে। ও, কিছু বলবি বলছিলে তখন, বল। রুষা চুপ করে রইল। একটু পর তার আশেপাশে থেকে শব্দ কমে এলো অনেকটা। দূরে গিয়ে দাঁড়িয়েছে হয়তো। এবার গলার আওয়াজ বেশ স্পষ্ট লাগলো। ঈশান, আই গেস আমি আমাদের বিয়েটা নিয়ে তোমাকে বেশি চাপ দিয়ে ফেলেছি না? এমনটা মনে হওয়ার কারণ? অনেক কারণ। সেটা এত বছরে কেন মনে হয়নি? জানি না, কবে থেকে মনে হচ্ছে? হঠাৎ করে। বেশ, এখন? রুষা ঈশানের এহেন নির্বিকার ভঙ্গির পিঠে আর কি বলবে গোছাচ্ছে হয়তো। খানিক সময় নিয়ে বলল। তুমি আমাকে ভালোবাসোনি কখনো? বেসেছো কি? বিয়ের পর হয়তো বাসতাম। ওটা পরের কথা, আগের কথা বলছি এখন। না। তবে বিয়েটা রাজি হয়েছো কেন? অ্যারেঞ্জ ম্যারেজ করে না মানুষ? রুষা হেসে ফেলল, হাসিটার অর্থ কি ধরা গেল না। তার মানে এতদিন আমার সাথে এসব কি ছিল? ঈশান বিরক্ত হচ্ছে এখন। মেয়ে মানুষের হিয়ালির সাথে সে পরিচিত নয়, পছন্দও করে না। কি ছিল? আমি বলেছি কিছু ছিল নাকি আমি সবসময় বলে এসছি একতরফা এক্সপেকটেশনস না রাখতে? তুই রেখেছিস। আমি কোনো ইশারা দিয়েছি, আশা দিয়েছি? তারপরও তুই বলতি তুই এভাবেই খুশি। ওকে, ডান। থাকলে
তারপর তোর সম্মানের কথা ভেবেই তোরই বাকি অনুরোধেও রাজি হলাম। জেতলি সব দিক থেকেই তুই, অথচ আজ ব্লেম আমাকেই করছিস। আমি আর জিততে চাই না, এখন জিত আমার দরকার নেই। সেটা তোর চাওয়া, তোর বিষয়। আমি কি বলছি বুঝতে পারছো? বিয়েতে চাস না, তাই তো? রুষা আবার চুপ করে রইল, তারপর মিনমিনিয়ে বলল, হ্যাঁ, চাই না। ওকে। তোমার কষ্ট হবে না? ঈশান নিঃশব্দে হাসলো। আমি তো ভেবেছিলাম আমার থেকে বেশি কষ্ট তোর হবে, হচ্ছে না? রুষা বোধহয় কেঁদে ফেললো এবার। কথা শোনা যাচ্ছে না, তবে ঘন ঘন নাক টানার আওয়াজ আসছে। কান্না বোধহয় বুঝতে দিতে চাচ্ছে না। নিজেকে ধাতস্থ করে নিল, জোরে শ্বাস নিল। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি ঈশান, কোনো হুটহাট সিদ্ধান্ত নয় কিন্তু। আর ইয়ার্কি ভেবে ভুল করো না। এমন মজা তুই কখনো করিস না, তাই সিরিয়াস ভাবেই নিলাম। কারণ জানতে চাইবে না। না, এটা তোর সিদ্ধান্ত। জোর জবরদস্তি আমার ডিকশনারিতে নেই। তুই নিজে ইচ্ছেতে এসেছিলি, নিজ ইচ্ছে যাবি। ইয়োর উইশ। আমার ফিলিংস কম মনে হচ্ছে না কিছু, তাই হয়তো। রুষার ঈশানের জবাবটা হয়তো মন মতো হলো না। জানতাম এটাই বলবে তুমি। অথচ একটা মেয়ে কি চায় জানো? তুমি ধরে রাখার চেষ্টা করেছো, কিন্তু ঈশান আরশাদ তো সেটা করবে না। সেটা তো তার ক্যারেক্টারের সাথে যায় না। হুম, যায় না কথাটা বোধহয় ঠিক নয়। যাবে আসবে হয়তো কারোর জন্য কখনো, কিন্তু সেটা আমি নই। সেই ভাগ্যবান অন্য নারী হয়তো। ঈশান উত্তর দেয় না। ভালো লাগছে না এসব আবেগের কথাবার্তা। মেয়েটা একা একাই সবটা জটিল বানাচ্ছে। তার ভূমিকা কোথায় এখানে? দোষটাই বা কি? তাকে কি করতে বলেছে মেয়েটা? এমন তো নয় সে অন্য মেয়ে নিয়ে কখনো কাহিনী করেছে, কখনোই না। রুষাকে ভালোবাসে না মানে এমন নয় সে অন্য নারী আছে। রুষার প্রতি সে ফিলিংস তার আসেইনি। ধরেই নিয়েছিল হালাল সম্পর্কে গেলে আপনা আপনি চলে আসবে সেটা। ধর তোকে ধরে রাখার চেষ্টা করলাম, এখন তুই থাকবি? তুমি করবে না? সেটা জিজ্ঞেস করিনি। আমার কথার উত্তর দে রুষা। আগে থাকতাম হয়তো, এখন হয়তো না। ঈশান শব্দ করে হেসে ফেলল। এ হাসিতে তাচ্ছিল্য মেশা সবটাই। আমি এখন হাজার চেষ্টা করলেও তুই থাকবি না রুষা। তোর ব্যাপারটা অন্য, যেটা বলছিস না। কথা ঘুরিয়ে আমার দিকে ব্লেম ঠেলে দিয়ে পারাচ্ছিস। রুষা আশ্চর্যভাবে চুপ করে রইল। সবাই স্পষ্ট বুঝতে পারল ঈশানের কথাটা সত্যি, বিষয়টা অন্য। ঈশান রাশভারী গলায় বলল, বেস্ট অফ লাক রুষা। অ্যাজ এ ফ্রেন্ড আছে সবসময় আমরা। ঈশান কল কেটে ফোনটা রাখে পাশে। সব বন্ধুরা হা করে শুনছিল এতক্ষণ সবটাই। সবাই এক প্রকার হতবিহ্বল রুষার কথায়। এই মেয়ে এই জীবনে কখনো ঈশানকে ছাড়বে এটা হয়তো কারোর স্বপ্নেও ছিল না। অসম্ভব ব্যাপার স্যাপার। তবে এখন স্পষ্ট এটাও বুঝতে পারছে রুষা যা বলছে সত্যি সিরিয়াসভাবেই বলছে। ঈশান স্বাভাবিক চোখে তাকালো সবার দিকে। সব কয়টা থ মেরে তাকিয়ে আছে তার দিকে। নিয়াজ, অনিমা, সাজিদ, নাইম, ঋতু সকাল সকাল ঈশানকে নিয়ে এসেছে ওদের এলাকায় হাই স্কুল মাঠে। ছোটবেলায় এখানকার স্টুডেন্ট ছিল ওরা সবাই। ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুধু ইকবাল আর রুষার বাড়ি অন্য জেলায়। তাছাড়া বাকি সবাই ছোট থেকেই একসাথে বড় হয়েছে। সময়ের স্রোতে সবাই এখন সাকসেস। কালে ভাদ্রে দেখা হয় আর কি। আর দেখা হলেই কি, গ্রামের এই মাঠে বসে আড্ডা হয় নাকি শহরে? সবাই উচ্চপদস্থ চাকরি করে। শহরে দেখা করতে গেলে সবাই সব হাইফাই রেস্তোরাঁতে। যতই হোক তারা নিজেরাই গ্রামের মানুষ। গ্রামের মাঠে ঘাটে আড্ডাটা তারা ভুলবে কেন? ঈশান যদিও আসতে চাচ্ছিল না আজ। ওর দাদিকে গতকালই হাসপাতাল থেকে আনা হয়েছে, কিন্তু বন্ধুদের জোড়াজুড়িতে এসে বসেছে ওদের আড্ডায়। সে যদিও বরাবরই গম্ভীর হয়ে থাকে, বাকিরা হই হট্টগোল করলেও তাকে কখনো চিৎকার চেঁচামেচি করে সেসবে যোগ দিতে দেখা যায় না। বড়জোর হাসে, পাগলামি দেখে বন্ধুগুলোর। রুষার কথাই ঈশানের কোনো ভাবান্তর না দেখে সজোরে ধাক্কা দিল নিয়াজ। কি রে বেটা, ছ্যাঁকা তো খাইলি একটা, বেশি কষ্ট হচ্ছে? ঈশান মুখ বাঁকিয়ে তাকালো। বেয়াদবগুলো জানে সবটাই, তবুও অযথা কথা বাড়াবে। কষ্ট হলে যে ভাঙলো বিয়ে তার হচ্ছে, সেটা ভালো মতো জানিস তোরা। আমার কিছু আসে যায় না। সবাই মানল বিষয়টা। ঈশান কখনো ভালোবাসেনি রুষাকে, নিজ মুখেও কখনো বলেনি ওদের সম্পর্ক আছে।
ঈশানের দিক থেকে সত্যিই ছিল না কিছু, তবে মেয়ে হিসাবে, বন্ধু হিসাবে তাকে ভালোবাসে, সেই হিসাবে সম্মানটা দিত সবসময় রুষাকে। ঋতু গম্ভীর পরিস্থিতি সামলানোর জন্য ধাক্কা দিল নাইমকে। নাইম ঈশানের গায়ে হেলান দিয়ে বসলো খানিকটা। ঈশান শোন না, তোর তো বিবাহযোগ্য 3টা বোন আছে, বিয়ে তো দিতেই হবে নাকি? ঈশান ঘাড় ঘুরিয়ে তাকায় নাইমের দিকে। নাইম সাফাই দিল। না মানে নিশিটা তো বড় হয়ে গেছে, বিয়ে দিবি না? নিয়াজের চোখ মুখ এক প্রকার শুকিয়ে আসলো। বজ্জাতগুলো আবার তার পিছে লাগছে। ঈশানটা একবার টের পেলে তার খবর করে দেবে। ঈশান গম্ভীর গলায় বলল, দেব না কেন, দেব। বড় হচ্ছে, দিতেই হবে। সুপুত্র খোঁজ হবে, বিশেষ করে পাত্র হলে ভালো হয়। কি সমস্যা? বিসিএস দিয়ে কি হবে? সব মেয়ের বাড়ি থেকে খালি বিসিএস ফুরিয়ালা খোঁজে কেন, বুঝিস না? হঠাৎ নিয়াজের উত্তেজিত গলার আওয়াজ সবাই তাকালো। ঈশান চোখ ছোট করে কপাল কুঁচকে তাকিয়ে রইল। বাকিরা মুখ চেপে হাসছে। ভুড়ি বলা হবে কেন? আমার বোনকে আমি স্মার্ট দেখে বিয়ে দেব, অবশ্যই ওর ক্লাসের। বিসিএস মানে কি ভুড়ি বলো নাকি? নিয়াজের ইচ্ছে হচ্ছে আরো কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু পাছে আবার সব ফাঁস হয়ে যায়। এই ভয়ে মনের কথা মনে রেখে দিয়ে ব্যস্ত হাতে সিগারেট বের করলো একটা। ঈশান তাকালো সেদিকে, চোখ দিয়ে ইশারা করলো সিগারেটের দিকে। রাশভারী গলায় বলল, এটাও একটা পয়েন্ট। আমার বোনের বর সিগারেট খেতে পারবে না, এসব অধ্যভ্যাস থাকা যাবে না। নিয়াজের হাত থমকে গেল। কটমট করে তাকালো ঈশানের দিকে। ঈশান উদাস চোখে এদিক ওদিক দেখছে। তুই তো খাস তার বেলায়। ঈশান একই ভঙ্গিতে বলল। আমার বইয়ের সমস্যা হলে অবশ্যই ছাড়বো। আমিও সেম। ঈশান স্থির দৃষ্টি তাক করলো নিয়াজের দিকে। তোকে ছাড়তে কে বলেছে? আমি তোমার বোনের হাজবেন্ডের কথা বললাম, তুই রাখছিস কেন? নিয়াজ চুপসে গেল। ধরানো সিগারেট কানা ধরিয়ে দিল নাইমের হাতে। সবাই এক প্রকার মুখ চেপে চেষ্টা করছে বুক ফাটা হাসি আটকানোর। নিয়াজ মুখ কালো করে বসে রইল। ঈশান নিজেও ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসলো। বিড়বিড়িয়ে বলে উঠল, কথা একটা। নিশি নুরি দুজনেই টিউশনিতে গিয়েছে। শাওয়ার নিয়ে ছাদে এসে রোদে চুল শুকাতে এসেছে তিথির। রাফিকে নিজের ফোন হাতে ছুটে আসতে দেখল সে। তোমার ফোন কখন থেকে বাজছে নাও? রাফি ফোনটা হাতে দিয়ে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুট দিল এক প্রকার। ফোনের দিকে তাকাতে রাহাত ভাইয়ের নাম ভেসে উঠল। 13 বার মিসড কল। কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। সে নিজেও সাথে সাথে কল ব্যাক করলো। লাগাতার রিং হচ্ছে, ওপাশ থেকে ফোন তুলছে না কেউ। হাতের ডাম্পেল খাড়া নিয়ে ছাদে আসতেই ঈশানের চোখ পড়ল ছাদের রেলিংয়ের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী কিশোরীর। বাচ্চা যদিও মনে হয়, একরাশ ভেজা লম্বা চুল, এক হাতে মুছতে ব্যস্ত, আরেক হাতে ফোন। ঈশান সিঁড়ির কোঠার দরজাতেই দাঁড়িয়ে রয়। কি সিন্ধু দেখাচ্ছে মেয়েটাকে। এই মেয়েকে দেখে কেন জানি তার ভন ভন ফিলিংসটা আসতেই যায় না। এটা উচিত নয়। তারও বা কি দোষ? বাকি বোনগুলোর মতো এর সাথে কখনো সেরকম সম্পর্ক ছিল কি? ছিল না। না তো ছোটবেলাও কখনো বোনের মতো ব্যবহার করত। যখন বোধ বুদ্ধি হয়নি তখন থেকে এই মেয়ের উপর অন্যরকম অধিকার বোধ দেখাতো, অভিমান করে থাকতো। নিশি নুরিকে যেমন কোলে পিঠে ভাইয়ের মতো বড় করেছে, এই মেয়ে ততটা দূরে দূরেই থেকেছে, ভাই বোনের সম্পর্ক থেকে যেন। আর এর মাঝখানে এতগুলো বছরের দূরত্ব তো রয়েছে। ঈশান তিথিকে দেখেও না দেখার ভান করে ছাদের এক সাইডেই চলে আসলো। তিথির হুট করে ঈশানকে ছাদে দেখে চমকে উঠল এক প্রকার। ঈশান উল্টো করে এক্সারসাইজ করছে। তিথির মুখ পাকালো। পাগল নাকি লোকটা? ভর দুপুরে এক্সারসাইজ করে কেউ? এই লোকের সবকিছুই উল্টোপাল্টা। সে নিজেও না দেখার অভিনয় করে ঘাড় ঘুরিয়ে রইল। হঠাৎ ফোনখানা বেঁচে উঠল তিথিরের। রাহাত ভাই ফোন দিয়েছে। সাথে সাথে রিসিভ করলো কলখানা। হ্যালো রাহাত ভাই। তিথিরের মুখে এহেন ডাক শুনে ঈশানের হাত থেমে গেল। শব্দহীন হওয়ায় চেষ্টা করলো খানিকটা। নিজের অজান্তেই ইচ্ছে হলো মেয়েটার ফোন আলাপ শোনার। কবে যাচ্ছেন তাহলে? বিকেলে ফ্লাইট। ওখান থেকে মায়ের শরীরের অবস্থা বুঝে যদি দেশে আনা যায় আনবো, না হলে সিঙ্গাপুর নেব। ঠিক আছে, খেয়াল রাখবেন আন্টির আর নিজেরও।
ফোন রাখলো তিথি। দীর্ঘশ্বাস ফেললো। রাহাতের মা গিয়েছিলেন হজে। ওখানে গিয়ে হার্ট অ্যাটাক করে স্থানীয় হাসপাতালে ভর্তি। রাহাতকে খবর পাঠানো হয়েছে আজকে সকালে। মায়ের খবর পেয়ে হন্তদন্ত হয়ে আজকেই তাকে দেশের বাইরে ছুটতে হচ্ছে। কবে ফিরবে তার নিশ্চয়তা দিতে পারছেন না। তিথিরের ভীষণ মন খারাপ হলো রাহাতের মায়ের জন্য। রাহাত ভাই আর তার বোনের ওই মাটা ছাড়া 7 কোলে বোধ হয় আর কেউ নেই। রাহাত ভাই অন্তত সেটাই বলতো। তিথির ঈশানকে দেখলো এক নজর। গায়ের ওড়নাটা ঠিকঠাক করে এগিয়ে গেল তার কাছে। চড়া রেলিং এর পা ঝুলিয়ে বসলো। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো, ধমকে উঠল। ওটা তোর দোলনা পেয়েছিস? নাম? তিথির নামলো না। পা দোলাতে দোলাতে বলল, এখানে বসার আমার অভ্যাস আছে, কিচ্ছু হবে না। ঈশান বিরক্ত চোখে তাকালো। দাতা কোথাকার, এখান থেকে হুট করে পড়ে গেলে কি হবে আন্দাজ আছে এর? চোখ গরম করে আবার ধমক দিল। নামতে বললাম না? পড়বো না আমি এখান থেকে, আগে উঠেছি। অ্যাক্সিডেন্ট কি রোজ রোজ হয়? সাবধান থাকতে ক্ষতি কি? নামতে বলেছি আমি। তিথির ঠোঁট উল্টায়। তা ঠিক, তবে সামনে আপনি আছেন তো, এরকম গাট্টা গোট্টা বডি বানিয়েছেন, আপনার সামনে থেকে যদি আপনারই ছোট বোন পড়ে যায়, ধরবেন না? ঈশানের মাঝে মধ্যে এই মেয়ের কথাবার্তা অসহ্য লাগে, যেমন এখন লাগছে। তুই ছাদ থেকে গড়িয়ে পড়বি আর আমি তোকে ধরবো, এর জন্য আমি বডি বানিয়েছে? বেশি বোঝেন সেটা কখন বললাম আমি? এখনকার কথা বলছি। আর বোনকে যদি নাই বাঁচাতে পারেন তাহলে এমন দেহ বানানোর ফজিলত কি? আমার দেহের ফজিলত আমার বউ বুঝবে, তোর বুঝতে হবে না। ছি, কি সব কথা? এখানে ছিয়ের কি দেখলি? বোনের সামনে বইয়ের গল্প করতে লজ্জা করে না? ঈশানের এই মুহূর্তে মেয়েটাকে কষিয়ে চর মারতে মন চাচ্ছে। এক লাইনে কম করে হলেও 2 বার করে বোন বোন শুরু করেছে। মহা সমস্যা। অবশ্য বোনই তো হয়। তার শুনতে ভালো লাগছে না কেন? আজকাল নিজের মনটায় মতিগতিও বুঝে না সে। যত সামনে থেকে কাজ করতে দে। তিথির হাত বাড়িয়ে আম গাছের পাতাটা টান দিল। এক ঝাঁক ময়লা এসে পড়ল ঈশানের মাথায়। ঈশান এগিয়ে গেল রাগে কান ধরে টান দিতে। তিথি নিজেই ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। এক প্রকার চেঁচিয়ে উঠল, মারবেন না, মারবেন না, ভুল হয়ে গেছে। ঈশান বিরক্ত মুখে দাঁত কিরমির করতে করতে গা ছেড়ে সরে দাঁড়ালো। বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে তপ্ত চোখে তাকালো তিথিরের দিকে। তোকে এখান থেকে যেতে বললাম না? ভাইয়া, আপনি বড্ড খিটমিট করেন। ছোট বোনদের সাথে এমন ব্যবহার অন্যায়। হায় খোদা, আবার বোন! এই মেয়ে কি কোনোভাবে তার অজান্তে তার বেয়াদব মনটার সাথে কোনো আলাপ আলোচনা করেছে নাকি? সে যে বারবার ফোন ফোন করা পছন্দ করছে না, এটাকে মেয়েটা টের পেয়েছে? না হলে এমন ভাইয়া ডেকে মাথা খাচ্ছে কেন? আগের থেকে গলায় দ্বিগুণ গম্ভীর করে ধমক দিল ঈশান। ভাই বোন করে হেদিয়ে না মরে বেঁধে হতে সামনে থেকে। কি আজব! ভাইয়া লাগে, ভাইয়া ডাকবো না, পরে আবার বলবেন বেয়াদব। তা আমি মানবো কেন? হুম। মানতে হবে না, তোর বাপ লাগে আমি। সর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর রহম নাজিল করুক আপনার উপর। কথাবার্তা বুঝে বলবেন না নাকি? ঈশানের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এবার। এই মেয়েকে দেখে আজকাল অবাক হয় সে। এমন বাচাল কবে থেকে হলো মেয়েটা? আগে তো এমন ছিল না। মোদ্দা কথা, তার সামনে তো এমন কখনোই করতো না। এখন জ্বালিয়ে মারছে পুরো। ঈশান চোখ ফিরিয়ে নিল তিতিরের থেকে, সরে দাঁড়ালো, নিজের কাজে মন দিল। তিতির একগাল হেসে চোখ রাখলো নিজের ফোনে। হঠাৎ বেশ কিছুক্ষণ পর এক নজর চোখ তুলে নামিয়ে নিতেই বুকটা ধক করে উঠল। ফট করে আবার চোখ তুলল সে। এতক্ষণ খেয়ালই করেনি। ঈশান বেশ খানিকটা দূরে গিয়ে এক্সারসাইজ করছে। সমস্যা সেটা নয়, সমস্যা হলো গায়ের টি শার্ট খুলে রেলিংয়ে ঝুলানো। এই মুহূর্তে শুধু একটা কালো ট্রাউজার জড়ানো কোমরে, তাও নাভির বেশ খানিকটা নিচের দিকে। তিথিরের বুকের ভিতর ধুকপুকানির শব্দ বোধ হয় বাইরে থেকেও শোনা যাচ্ছে। হা করে তাকিয়ে আছে সামনের পুরুষটার দিকে, ঘেমে নিয়ে একাকার। চুল থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে। প্রতিবার পুশআপের সাথে পেশিগুলো ফুলে ফেপে উঠছে, ঘামে চিকচিক করছে পেশিবহুল শরীরখানা। নিয়মিত শরীর চর্চার ছাপ স্পষ্ট পুরো শরীর জুড়ে।
ঈশান উঠে দাঁড়াতেই চোখ খেলো তিথিরের দিকে, হা করে তাকিয়ে আছে, গিলে খাবে যেন। কপাল কুঁচকে তাকিয়ে রইল। এগিয়ে আসলো খানিকটা ওর দিকে। না, কোনো হেলদোল নেই, একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশানের নিজেরও আনিতি লাগছে। আর একটু এগোয়ে এক হাত রাখলো রেলিংয়ে, তুড়ি বাজালো তিথিরের মুখের সামনে। চমকে উঠল। ঈশানকে নিমিষে একদম সামনে দেখে পেছনে হেলে গেল খানিকটা। পড়ে যাবে খেয়াল করতে এক হাত কোমর পেঁচিয়ে ধরল ঈশান। হেসকা টানে সামনে এসে ঘামে ভেজা বুকের সাথে ধাক্কা খেল তিথি। উঁচু রেলিংয়ে বসায় দুজনের মুখ সামনাসামনি। দুজন দুজনের তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছে। তিথির দুই হাতে জড়িয়ে আছে ঈশানের পেশিবহুল শক্ত কাঁধ। ঈশান এক হাত রেলিংয়ে ভর দিয়ে অন্য হাতে জড়িয়ে আছে মেয়েটাকে। দুই দেহের মধ্যে এক বিন্দুও ফাঁকা নেই। ঈশানের বুকের সাথে লেগে থাকা তিথিরের বুক ওঠানামা করতে ক্রমাগত। তিথির চোখ বন্ধ করে আছে ভয়ে, এখনো খোলেনি। ঈশান ভয়াত্ম মুখটা পরখ করলো একবার, দারুণ ভয় পেয়েছে। তিথিরের কপাল থেকে শুরু করে দৃষ্টি নামালো ধীরে ধীরে নিচের দিকে। ঠোঁট কামড়ে ধরে আছে। যথারীতি হেসকা টানে ওড়না সেই ফাঁসে দড়ির মতো গলায় আটকে আছে। যেখানে থাকার দরকার সেখানেই নেই। একইভাবে ঈশানের নিজের শরীরে ঘামে ইতিমধ্যে ভিজে উঠেছে মেয়েটার স্কাই ব্লু কালার জামাখানা। ঈশান ঘোর লাগা চোখ ধরাতে পারল না। চোখ আটকে রইল তার আর তিথিরের বিদ্রোহ প্রকাশের ব্যস্ত লাগাতার উঠানামা করা ফাঁকাবিহীন বুক জোড়ার দিকে। তিথি রীতিমতো হাঁপাচ্ছে, ভয়ে নাকি ঈশানের এহেন গভীর ছোঁয়ায়। তার বুকের ভিতরে হৃৎপিণ্ডটাও ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। খালি গায়ে স্পষ্ট দৃশ্যমান সেই উঠানামা। তিথিরেরও তাই। নারীর দেহের আকর্ষণীয় অংশটুকু আরো আকর্ষণ করতে ব্যস্ত যেন। ঈশান ধীরে ধীরে আবার মুখ তুলে তাকালো তিথিরের মুখের উপর। কোমরে ধরে রাখা হাতটি মেয়েটার ভেজা চুলের পানিতে ভিজে গেছে পুরো। অন্য হাতে তিথিরের মুখের উপরে চুলগুলো সরিয়ে কানে গুঁজল। তিথির কানে ঠান্ডা হাতে এমন নরম স্পর্শে কেঁপে উঠল। পিটপিট করে তাকালো। ঈশান একদম তার মুখ বরাবরই। এতক্ষণে খেয়াল হলো শক্ত করে চেপে ধরে আছে তার কোমর। পড়ে যাবে এর রেশ কেটে গেছে এতক্ষণে। কোমরের স্পর্শটা এখন ভয় ধরাচ্ছে কেমন একটা। দুই হাত কাঁধ ছেড়ে দিল ঈশানের। বুকের উপর কাপা হাত রেখে ধাক্কা দিল। মিনমিন গলায় বলল, নামতে দিন। ঈশান নড়চড় করল না একটু, আর না তো নত সরালো। তিথির একইভাবে আবার ধাক্কা দিতে কোমরে আরো জোরে চাপ অনুভব করলো। ঈশান শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল তিথি। আহ, লাগছে তো, আস্তে ধরুন, নামতে দিন। ঈশানের কি হলো কে জানে, ডান হাতে বৃদ্ধাঙ্গুলে চেপে ধরল তিথিরের ঠোঁটের উপর। হেসকিস্বরে বলে উঠলে, শ্, এমন সাউন্ড দিচ্ছিস কেন? সমস্যা হচ্ছে আমার। তিথিরের চোখ বড় বড় করে ফেলল। ঈশানের কথার টান ধরতে না পারার মতো নির্বিষে মোটেও নয়। ঠোঁট চেপে ধরল লজ্জায়। প্লিজ ঈশান ভাই, নামান। এবার বোধ হয়ে কথাটা কাজে দিল। এহেন মুহূর্তে ভাই ঢাক শুনে হয়তো হুঁশ ফিরল ঈশানের। কি অবস্থায় আছে দুজন খেয়াল হতে হেসকা টানে নামিয়ে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তিথিরকে। চোখ মুখ লাল হয়ে গেছে মেয়েটার। সামনে জামা একদম ঈশানের ঘামে ভিজে উঠেছে। তিথির নিজেও খেয়াল করলো সেটা। শরীরের ভাঁজ থেকে শুরু করে আরো অনেক কিছুই বেশ দৃশ্যমান হয়ে ফুটে উঠেছে। তিথির ফট করে ওড়না টেনে নামালো। জর্জেট ওড়নাখানা লাভের লাভ খুব একটা হলো না। ঘুরে দাঁড়ালো উল্টো হয়ে। ঈশানের এই মুহূর্তে আকাশ পাতাল এক করে রাগ হওয়ার কথা, কিন্তু কি আশ্চর্য, হচ্ছে না কেন? সে থ মেরে দাঁড়িয়ে আছে। পুরুষ মানুষ এই একটা জায়গাতেই হুঁশ খোয়ায় বোধ হয়, কিন্তু এমন তো আগে হয়নি। রুষা এর আগে একবার সুইমিং পুলে পড়ে গেছিল, সেই তুলেছে। কই, এমন ফিলিংস তো হয়নি। হওয়ার তো তখন উচিত ছিল। তখন না হয়, এখন হচ্ছে কারণ কি? এখন এমন ফিল হওয়া রীতিমতো অন্যায়। এই মেয়ের উপর তো আরো। কি করছিল সে এতক্ষণ? কি করতে যাচ্ছিল? কোন খেয়ালে ছিল? কোথায় হারিয়ে গেছিল? আর একটুর জন্য অঘটন ঘটায়নি সে।
ঈশান পাশ ফিরল, টি শার্ট গায়ে জড়ালো, না ঘুরে ভারী গলায় বলল, নিচে যা, সোজা রুমে যাবে। তিথির বোধ হয় এটার অপেক্ষাতেই ছিল। দেরি করল না এক মুহূর্ত, দ্রুত পায়ে নেমে গেল ছাদ থেকে। ঈশান জোরে শ্বাস ছাড়ল, দুপা পিছিয়ে সজোরে ধাক্কা খেলো রেলিংয়ে। দাঁড়িয়ে রইল ওভাবে থ মেরে। কিছু একটা ভুলভাল করছে আজ তার, যেটা সে ধরতে পারছে না। আমরা যেটা চাই, যেভাবে চাই, যাকে চাই বা যে আমাদের চাই, সবটা কি সবসময় মনমতো হয়? হাতে থাকে আমাদের? থাকে না বোধ হয়। এই জীবনে প্রতিটি পদক্ষেপ হয়তো বহু আগে নির্ধারণ করা হয়ে গেছে। মনটা নিজেদের সাথে যখন বেইমানি শুরু করে, আমাদের হাতে থাকে তখন সেটা সামলানোর থাকে না হয়তো। মনে প্রাণে আমরা হয়তো মস্তিষ্কের কথা শুনতে চাই, কিন্তু সবকিছুর বিপরীতে গিয়ে মস্তিষ্ক আর হৃৎপিণ্ডটার যে যুদ্ধ শুরু হয়, সেটার আঘাতে ক্ষত বিক্ষত হয় মস্তিষ্ক, হৃৎপিণ্ড দুটোই। তবুও এরা থামে কোথায়? তিথির বিছানায় পা ঝুলিয়ে দুই হাত পেছনে বিছানার উপর রেখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। আজকে দুপুরে যেটা হয়েছে ছাদে, সে কিছুতেই সেটা ভুলতে পারছে না। যতবার ভুলতে চাচ্ছে, ততবার বুকের ভিতর দুরুম দুরুম শব্দটা আগের থেকে দ্বিগুণ আওয়াজ শুরু করছে। এটা একটা সমস্যাই বলা যায়। তিথি ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। ভেসে উঠল ঈশানের ঘামের ভেজা শরীরের ছবি, মাতাল দৃষ্টিতে তাকিয়ে থাকা ওই ঘোলা চোখ দুটো। দেখ কি সব ভাবছে। ওই লোকটাকে নিয়ে ভাবা রীতিমতো অন্যায়। ভাই হয় তার ওটা। তাছাড়া রাহাত ভাই। বুকের ভিতরটা ধকধক শুরু করে দিল। রাহাত ভাইয়ের কথা মনে পড়তে কি তা তো মনে হচ্ছে না। স্পষ্ট চোখের সামনে ঈশান ভাইয়ের মুখটা ভেসে উঠছে। চোখ বন্ধ করলো। না, হচ্ছে না। যতবার রাহাত ভাইয়ের মুখটা আনতে চাচ্ছে, ততবার এই লোকটার মুখই আসছে। কেন হচ্ছে এমন? হঠাৎ দরজার শটানে খুলে যাওয়ায় লাফিয়ে উঠল তিথির। দরজায় দাঁড়ানো মানুষটাকে দেখে এক গাল হেসে দুই হাত বাড়িয়ে দিতে সে মানুষটাও এসে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তিথিরের উপর। তিথি তাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল পুরো। খিলখিল হাসির আওয়াজে ভরে গেল রুমটা। কতদিন পর তিথি? স্যার, আহ্লাদ করতে হবে না। আমি ভাবলাম ভুলে গেছিস আমাকে। আমি এসেছি 5 দিন হলো, আর আজ আসছিস? তমা দুগাল টিপে ধরল তিথিরের, আহ্লাদি গলায় বলে, আই এম সরি সোনা, বিশ্বাস কর বাসায় ছিলাম না আমি। নানু বাড়ি থেকে এসেছি 20 মিনিট। মা যেই মুহূর্তে বলেছে তুই এসেছিস, এই দেখ জামাটাও চেঞ্জ করিনি, ছুটে চলে এসেছি। তিথি নিজেও জাপটে ধরল তমাকে। তমা তার সম্পর্কে মামাতো বোন, পাশের বাসার। তমার বাবা তিথিরের মামাদের আপন চাচাতো ভাই। তিথির আর তমা ছোটবেলা থেকে হরিহর আত্মায় একদম। একসাথে বড় হওয়া, প্রাইমারি স্কুল লেভেল, হাই স্কুল লাইফের এক অংশ। তাছাড়া বাড়িতে যতক্ষণ থাকে এদের আলাদা করা দায়। এখন সময় পাল্টাচ্ছে, হয়তো সময়ের সাথে একসাথে থাকার সময়ের পরিবর্তন এসেছে, তবে দুজনের বন্ধুত্ব বা ভালোবাসা এক ফোঁটাও কমেনি। আজও দুজনেই ভার্সিটির ছুটি হলেই প্ল্যান করে এক সময় বাড়িতে চলে আসে। তিথির শুকনো চুমু দিল তমার গালে, এক গাল হাসলো। জানি আমি, তুই ছিলি না, মাফ করলাম তাই। ধন্যবাদ বারবিটল। তিথির এক ছুটে গেল নিজের সুটকেসের দিকে। বেস্টুর জন্য নিয়ে আসা গিফট একরকম ছুটে দিল তার কোলে। খবরদার, এখন খুলবি না। তমা মুখ বাঁকালো। আমি এখনই দেখবো। তিথির চোখ গরম করে তাকাতেই জিনিসটা রেখে দিয়ে গা ঘেঁষে বসলো তমা। মুখ টিপে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, তো রাহাত ভাইয়ের কি খবর সেটা বল। তিথিরের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল সঙ্গে সঙ্গে। কেন এমন হলো সে সেটা জানেই না। সিঙ্গাপুর গেছেন উনি। তোকে ছাড়াই একেবারে হানিমুনের জন্য চলে যেতি? তমার কথা গায়ে মাখলো না তিথির। অন্যবার হলে হয়তো এটা নিয়ে খুব ইয়ার্কি চলতো বেশ কিছুক্ষণ। আজ ইচ্ছে হচ্ছে না। এর আগে যতবারই এসেছে তমা, তাকে আর রাহাত ভাইকে নিয়ে খেপাতো, তবে এখন তো একদমই কিচ্ছু ছিল না, এখনো নেই। তারপরও রাহাত ভাই এখন কেমন অ্যাপ্রোচ করেছেন, তখন তো জাস্ট তার প্রতি কেয়ার ছাড়া আর কিছুই প্রকাশ করতো না। ঠোঁট উল্টালো তিথির। যা তা বকিস না। ও তুমি তলে তলে টেম্পো চালাও, আমি বললেই হরতাল।
তিথির তমার ঘাড়ে হাত দিয়ে টেনে শুয়ে পড়ল বিছানায় হাত পা ছড়িয়ে। সেটা নয়, কাহিনী ঘটে গেছে, সেটা তোকে বলিনি এখনো। তমা কোনি ভর দিয়ে কাত হয়ে তাকালো তিথির দিকে। হানিমুনে গেছিলি? দেখ, তা না, উল্টাপাল্টা বকিস না, শোন আগে। এটা প্লিজ বলিস না, বাচ্চা আছে তোদের। তিথি তপ্ত চোখে এক নজর তাকালো তমার আগ্রহ ভরা হা করা মুখের দিকে। ওর তাকানোর অবস্থায় হাসি পেল ওর। মুখ ঘুরিয়ে সোজা তাকালো সিলিং এর দিকে। বাজে বকিস না, রাহাত ভাই আমাকে বিয়ে করতে চায়। কি? তমা লাফিয়ে উঠল পুরো। তিথির এক হাত ধরে টেনে বসালো তাকে, চেপে ধরলো মুখটা। আসতে ভাই। এত বড় কথা আমাকে তুই এতক্ষণ না বলে বসিয়ে রেখেছিলি। আসলে তো কিছুক্ষণ, প্রথম কথাতেই তো বললাম। তমা মাথা নাড়ালো দুই দিকে। সবটা বল, খুলে বল, সব খুলে বল। থাম বলছি। তমা এক প্রকার হাঁপাচ্ছে উত্তেজনায়। হা করে তাকিয়ে ঠেলে তাগাদা দিতে লাগলো তিথিরকে সব বলার। আসার আগের দিন রাতে হুট করে সোজা বিয়ের প্রস্তাব দিয়েছে। তিথিকে এতটুকু বলে থামতে দেখে বিরক্ত হলো তমা। কষা রোগীর মতো থেমে থেমে না বলে সবটা বল না বল। আন্টি হজে গিয়েছেন, ওখান থেকে ফিরলে আমার বাড়িতে আসবে মামাদের কাছে প্রস্তাব নিয়ে। ওয়াও, জানে পান কি সুইট। তুই কি বললি তারপর? তিথির চোখ বুঝলো। কি বলবো আর, বলেছি আসুন, তারপর পরিবারকে জানান, তারা যা বলবে তাই। আমার কোনো মতামত নেই, সম্মান করি আপনাকে, কিন্তু ভালো হয়তো এখনো বাসি না। ভালোবাসা কাকে বলে সেটা অনুভব করিনি। তমা নিজেও মাথা নাড়ালো। তাকে না মানার কারণ নেই, পারফেক্ট প্যাকেজ একটা। ওরম ছেলে পেলে সাথে সাথেই 300 কবুল পড়ে ফেলবো। ইউ আর লাকি ভাই, গড ব্লেসড ইউ বোথ মাই লাভ। আর ভালো টালো একেবারে বিয়ের পর বাসবি। ওরম ছেলে পেলে রাত দিন বুকে নিয়ে ভালোবাসা চাই। তিথির নিজেও হাসলো। সত্যিই তাই, রাহাত ভাই একটা পারফেক্ট মানুষ। যে কোনো মেয়ের লাইফ পার্টনার এমনই হওয়া উচিত। তমা রাহাত ভাই সম্পর্কে সবটাই জানতো বরাবর। রাহাত জানানোর অনেক আগে থেকেই তিথির আন্দাজ করেছিল সবটা। মেয়েদের সিক্স সেন্স বলে কথা। এই মুহূর্তে নিজের রুমে যাচ্ছিল ঈশান। রাহাত ভাই নামটা শুনেই থেমে গেল ঈশান। না চাইতেও কানে গেল কিছুটা। রাহাত নামটা সে এই মেয়ের মুখে বেশ কয়েকবার শুনেছে। এই মেয়ের ফোনে কল আসা থেকে শুরু করে এখন তমার কাছেও একে নিয়ে গল্প করা হচ্ছে। ঈশান ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকে। খিলখিল হাসির আওয়াজ ভেসে আসছে রুমের ভিতর থেকে। কেন যেন রাগ হচ্ছে তার। কেন হচ্ছে রাগ? হওয়া উচিত কি? কারণ আছে কেন? হয়তো আছে, হয়তো নেই, কে জানে। রাইসুল দেওয়ান এবং তার স্ত্রী রাহেলা দেওয়ান এই মুহূর্তে বসে আছেন চন্দ্রা দেওয়ানের কামরায়। পরিবেশ ভয়াবহ, থমথমে। এর কারণ তারা দুজন বুঝতে পারছে না কেন জরুরি তলব করা হয়েছে, আর কেনই বা তখন থেকে তাদের মা এমন পাথর হয়ে স্থির দৃষ্টি জানালার দিক দিয়ে বসে আছেন। রাহেলা দেওয়ান এগিয়ে গিয়ে বসলেন শাশুড়ির পাশে। পাশের বেডসাইড টেবিল থেকে গরম তেলের বাটি হাতে নিয়ে আলতো হাতে মালিশ করতে লাগলেন পায়ে। তিনি নরমচরণ করলেন না একদম। রাইসুল দেওয়ান এবার খানিকটা গলা পরিষ্কার করলেন কেশে, ধীর গলায় ডাকলেন মাকে। মা। চন্দ্রা দেওয়ান তাকালো এবার ছেলের দিকে, এক হাতে ইশারা করলেন কাছে গিয়ে বসতে। রাইসুল সাহেব বসলেন মায়ের পায়ের কাছে গিয়ে। চন্দ্রা দেওয়ান বৌমাকেও রাখতে বললেন তেলের বাটি। চুপ করে সামনে বসতে বললেন। রাহেলা দেওয়ান বসলো তাই। চন্দ্রা দেওয়ান তাকালো পরপর দুজনের দিকে। তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। রাইসুল সাহেব সাথে সাথে উৎসাহ নিয়ে মাথা নাড়ল। বলো মা। তিনি খানিকটা দম নিলেন হয়তো। আমি যা বলবো তার সাথে তোমার একমত নাও থাকতে পারো। আমার কথা তোমাদের মতের সাথে নাও মিলতে পারে। মা, আপনি যা বলবেন কোনোটাই আমাদের। ছেলের বউকে এক হাত তুলে থামতে বললেন তিনি। শেষ করতে দাও সবটা, তারপর তোমাদের মতামতও শুনবো। স্বামী স্ত্রী দুজনে মাথা ঝাঁকালো। বাকিদের না ডাকার কারণ আছে, ডাকিনি কেন ভাবছো হয়তো, তারও কারণ আছে। দরকার তোমাদের দুজনকেই, ঈশানকে নিয়ে কথাটা। দুজনে তাকিয়ে রইল মায়ের পরের কথা শোনার জন্য।
ঈশান দাদু ভাইয়ের বিয়ে ঠিক করলে তোমরা? এত বড় সিদ্ধান্ত তোমাদের মনে হলো না আমাকে জানানো দরকার? আমি বেঁচে আছি এখনো, নাকি গুরুত্বটা আর? মা, এটা কি বলছো? তোমার মত না নিয়ে কিছু করব, এটা কিভাবে ভাবলে তুমি? আমার কথা শেষ করতে দাও রাসু। বাড়ির বড় নাতিও আমার জানো, অথচ তার বউ আসবে সেটা জানার অধিকার আমার নেই। ঠিক আছে, সেটা বিষয় নাই, বিষয়টা সম্পূর্ণ অন্য। তোমাদের ছেলের বউ আসার কথা, কবে আসবে সে? রাহেলা দেওয়ানের দিকে তাকিয়ে কথাটা বললেন এবার তিনি। মা, মেয়েটার বাবা অসুস্থ, তাছাড়া কাল রাতে ঈশানকে জিজ্ঞেস করতেই বিষয়টা নিয়ে কথা বলতে না করলো। এখন নাকি আবার বিয়ে নিয়ে ভাবছে না, আর কিছু বললো না। চন্দ্রা দেওয়ান দীর্ঘশ্বাস ফেলল। এই খবর জানে সে, কাল রাতেই অনিমার থেকে শুনেছে সে। হাত বাড়িয়ে একটা ডায়েরি হাতে নিল, ছলছল চোখে তাকালো। এটা তনয়ার ডায়েরি। তনয়া নামটা কানে আসতেই স্বামী স্ত্রী দুজনেই চোখগুলো ছলছল করে উঠল। তিনি এক হাত বাড়িয়ে টেনে নিলেন রাহেলার হাতখানা। তনয়ার কথা মনে পড়ে বড় বৌমা? রাহেলা দেওয়ান মাথা নিচু করে ফেললেন। টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল কোলের উপর। তনয়াকে ভোলা সম্ভব? এই জীবনে সম্ভব? প্রাণের বান্ধবীকে ভোলা সম্ভব, যার হাত ধরে এই বাড়িতে বউ হয়ে এসেছিল সে? এক আত্মা এক প্রাণ বলা হতো। ননদ ভাবির সম্পর্কে আরো 16 বছর আগে থেকে তাদের বন্ধুত্ব। তারপর সম্পর্কের প্রমোশন করে তনয়া নিয়ে আসে ভাইয়ের বউ করে তাকে। এক মুহূর্তে থাকতে পারতো না কেউ কাউকে ছাড়া। চোখের সামনে ভেসে উঠল প্রিয় মানুষটার কাফনে কাপনে মোড়া নিষ্প্রাণ মুখখানা। বুকটা খাকা করে উঠল। ভুলতে পারে না সেই বিভৎস দিনটা, যেদিন তার হাতে হাত রেখে হাসপাতালে শেষ নিঃশ্বাস ছেড়েছিল তার বোন সম ননদ বান্ধবীটা। আমি ওকে এই জীবনে ভুলতে পারি মা? চন্দ্রা দেওয়ান চোখ মুছিয়ে দিলেন বৌমার। সেটা সে জানে, বৌমা আর তার মেয়ে একে অপরের জন্য ঠিক কি ছিল। তোমার শ্বশুর আর তনয়া দুজনেই আজ আমাদের ছেড়ে চলে গেছে। আশ্চর্য হলো একটা কথা কি জানো, তাদের শেষ কিছু ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে মিলে গেছে। আমি নিজে খানিক অবাক হয়েছি, কিন্তু ইচ্ছেটা আমার দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু কিন্তু কিসের মা? বাবার তনুর সব ইচ্ছে আমি পূরণ করব, তুমি একবার বলো। ছেলের কথায় হাসলেন হালকা। এখন মানবি না ঈশান আর তিতিরের? চুপ করলেন কিছুক্ষণ তিনি। ঈশান আর তিতিরের বিয়ে। রাইসুল দেওয়ান রাহেলা দেওয়ান চমকে উঠলেন, হতবিহ্বল হয়ে গেলেন পুরো। চমকাচ্ছ? আমিও চমকেছিলাম যখন তোমাদের বাবা তনু মারা যাওয়ার পর একদিন আমাকে বলেছিলেন। আমি হাঁ হু করলেও গুরুত্ব দেনি। ওরা বড় হবে, ওদের পথ ওরা নিজেরা বেছে নেবে। আমাদের পুরানো জামানার চিন্তাভাবনা মতামত ওদের উপর চাপিয়ে দেওয়া অন্যায়। কিন্তু চোখে আসা পানিটুকু শাড়ির আঁচলে মুছলেন তিনি। কিন্তু অবাক সেদিন হয়েছিলাম যেদিন তনুর এই ডায়েরি খান আমি খুঁজে পাই। হাতের ডায়েরিখানা রাহেলা দেওয়ানের দিকে ঠেলে দিলেন তিনি। রাহেলার পাতা উল্টালেন, চিহ্ন দেওয়া পাতাটা বের করলেন, পড়লেন বেশ কয়েকবার, হাত বুলালেন লেখাটুকুতে। টপ টপ পানিতে ভিজে গেল ডায়েরির পাতা। আমি যেদিন জানতে পারি তনয়ার ইচ্ছাও এটাই ছিল, সেদিন থেকে আমি কেমন একটা স্বার্থপর হতে শুরু করলাম বোধহয়। সবসময় মনে হতো ওদের দুজনে বিয়ে হলে। কঠিন দৃষ্টিতে তাকালেন দুজনের দিকে। আমি চাই তোমরা তোমাদের ছেলেকে বোঝাও, সে যেন তিতিরকে বিয়ে করেন। তোমাদের বাবা আর তনয়ার শেষ ইচ্ছেটা আমাকে মৃত্যুর আগে পূরণ করে যেতে পারি। দুজনেই থ হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। আমি জানি তোমাদের মত হয়তো নেই, কিন্তু আমি তবুও চাই। এখন এটা আমারও শেষ ইচ্ছা বলতে পারো। রাহেলা দেওয়ান ফুপিয়ে কেঁদে উঠলেন, হয়তো প্রিয় বান্ধবীর স্মরণে, তার শেষ ইচ্ছার কথা জানতে পেরে। বৌমা, ডায়েরিটা তুমি রাখো, আমাকে এখনই জবাব দিতে হবে না তোমাদের। আজ রাতে ডায়েরিটা পড়ো। তোমাকে না বলা অনেক কথা এখানে লিখে গেছে তনু, ক্ষমা করো আমাকে। আমি পড়েছি, আমি চাই তুমিও পড়ো। তারপর না হয় কাল তোমাদের দুজনের সিদ্ধান্ত আমি জানতে চাইব, আর তোমাদের ছেলেকে আমি নিজেই বলতে চাই। তবে তার আগে তোমাদের। রাইসুল দেওয়ান মায়ের হাত মুঠে করে ধরল। আমার বা রাহেলার কারোরই কোনো অভিযোগ নেই মা। প্রশ্ন চোখে তাকালো স্ত্রীর দিকে। রাহেলা দেওয়ান মাথা উপর নিচ করলেন। আমার আর রাহেলার সিদ্ধান্ত
আমরা এখনই জানিয়ে দিলাম মা, আমাদের কোনো কিছু বলার নেই। তুমি যা ভালো মনে করবে সেটাই। আর ঈশানের সাথেও তুমি কথা বলতে পারো। আমার মনে হয় না ঈশান তোমার কথা ফেলবে। চন্দ্রা দেওয়ান মৃদু হেসে মাথা নাড়লেন। তিনি জানতেন তার পুত্র বা পুত্রবধূ কেউ দ্বিমত করবেন না, তবে ঈশানকে নিয়ে যে বেগ পেতে হবে সেটা তিনি বুঝতে পারছেন। তবে অনিমার মুখে তিনি শুনেছেন তার দাদুভাই যেই মেয়েকে পছন্দ করতেন সেই মেয়ে কোনো কারণে এখন সম্পর্কটা আর চাচ্ছেন না। নাতির বন্ধুবান্ধবগুলো এই বাড়িতে সেই ছোটবেলা থেকে যাতায়াত, তার সাথেও তাদের বন্ধুত্ব মতো সম্পর্ক। তিনি তাই অনিমাকে বলেছিল ঈশানের পছন্দ সম্পর্কে জানতে। এটা সত্যি, ঈশানের সাথে যদি রুষার সম্পর্কের এই ফাটল না আসতো সে তিথিরের কথা তুলতেন না। মিত্র অবধি মনে চাপা রেখে যেতেন। কি লাভ মনের উপর বিটা জোর খাটিয়ে, যে মনে অন্য কেউ। তবে অনিমার কথায় সে স্পষ্ট টের পেয়েছে তার নাতি সেই মেয়েকে ভালোবাসেনি। তাহলে সমস্যা কোথায় তিতিরকে বিয়ে করতে? তিথিরের মতো মেয়েকে সে নিশ্চয়ই না ভালোবেসে পারবে না। রাইসুল দেওয়ান আর রাহেলা দেওয়ান বেরিয়ে গেলে নীরবে গড়িয়ে পড়া চোখের পানিটুকু সযত্নে মুছে ফেললেন সফেদ শাড়ির আঁচল দিয়ে। মেয়ে জামাইকে হারানোর পর এই ছোট্ট পুতুলটাকে তারা সযত্নে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। ছোট থেকে এই বাড়ির সবার থেকে বেশি আদরে মানুষ হয়েছে তিথির। চোখের মণি চক্কলের। তাকে এই বাড়িতে আজীবন রাখতে পারলে ক্ষতি কি? আর যেখানে দুটো মৃত মানুষের শেষ ইচ্ছে এটা। তিনি বুক ভরে শ্বাস নিলেন, হেলান দিয়ে চোখ বুজে ফেললেন। তার দাদু ভাই রাজি হবে তো তার পুতুলটাকে বিয়ে করতে? আজ পহেলা ফাগুন, সাথে ভালোবাসা দিবস। তিথির সকাল সকাল রীতিমতো এক ঘর থেকে অন্য করে ছোটাছুটি করছে। একবার নিশির রুমে তো একবার নুরির রুমে। নিশি নুরি দুজনে শাড়ি পরে ফেলেছে এরই মধ্যে। রাহেলা দেওয়ানি সবাইকে শাড়ি পরিয়ে দেন। এখন রিশা আর রোশনি পড়ছে। রাফি নিজে লাল পাঞ্জাবি পরে ফিট বাবু হয়ে বিছানায় পা ঝুলিয়ে চুইংগাম চিবোচ্ছে। সমস্যা হচ্ছে তিতিরের নিজের হলুদ শাড়ি কিছুতেই খুঁজে পাচ্ছে না। শাড়িটা কয়েক মাস আগে নয়ন ভাইয়া দিয়েছিল। ইন্ডিয়া গিয়েছিল বন্ধুদের সাথে ট্যুরে, সেখান থেকে শাড়িটা তার খুবই পছন্দ। ঠিক করে রেখেছিল এই বছর পহেলা ফাগুনে পরে বেরোবে। তিতি ছুটে এলো নিশির রুমে। এ ঘরে সবাই সাজগোজে ব্যস্ত। তাকে হাঁপাতে দেখে সবাই ঘুরে তাকালো। রাহেলা দেওয়ান তাকে খালি হাতে দেখে মাথা নাচালেন। তোর শাড়ি কই মা, এখনো আনলি না? সাজবি কখন তাহলে? তিথির কাদো কাদো কণ্ঠে মুখ নিয়ে এসে বসলো রাফির পাশে। পাচ্ছি না তো বড় মামনি, বোধহয় হোস্টেলে রেখে এসেছি। তোর তো শাড়ির অভাব নেই, আলমারি ভর্তি শাড়ি। ভাইয়া যে এত শাড়ি দেয় কই সব? তিথির ঠোঁট উল্টালো, গোমরা মুখ করে বলল, সব পরা ছোট আপু, ওটা আমার নতুন শাড়ি ছিল, আমি ওটা পরবো ঠিক করেছিলাম। রাহেলা দেওয়ান তিথির মাথায় হাত বুলালেন। মন খারাপ করে না মা, তোর মামাকে বলছি এনে দিতে, এক্ষুনি এনে দেবে। তিথির সজোরে মাথা নাড়ল। না বড় মামনি, এখন কষ্ট করে মার্কেটে যাওয়ার কোনো মানেই হয় না। আমি আপুদের কোনো একটা পরবো। রাহেলা দেওয়ান ডানে বায়ে মাথা নাড়ল। যে মেয়ে কখনো এসব অনুষ্ঠানে শাড়ি রিপিট করে না, আজ তাকে নাকি তারা পুরনো শাড়ি পরতে দিবে? তুই দাঁড়া, আমি আসছি। তিথির কিছু বলার আগেই বেরিয়ে গেলেন তিনি। নিশি টেনে এনে বসালো ড্রেসিং টেবিলের সামনে। নুরি ততক্ষণে রেডি হয়ে গেছে। সে এখন রিশার রোশনিকে বাকির টাচ আপ দেবে। নিশি সাজাতে বসলো তিথিরকে। মা শাড়ি আনুক, তোকে ততক্ষণে সাজিয়ে ফেলি। তিথির মাথা ঝাঁকালো, ঘড়ির দিকে তাকালো একবার। তমাটা এখনো আসেনি। ওকে সে কখন বলেছে শাড়িটা পরেই চলে আসতে। মেয়েটা সবিতেই লেট। দরজায় কড়া নাড়ার শব্দে চোখ পিটপিট করে তাকালো ঈশান। মহা সমস্যা হয়েছে তার বাড়িতে আসার পর থেকে। একটা দিন যদি শান্তিতে ঘুমাতে পারে সে, সকাল সকাল এসে কেউ না কেউ ডাকাডাকি শুরু করবেই করবে। মুখটা বালিশে ডলল, উপর হয়ে শোয়ার অভ্যাস তার, তাও আবার উদাম গায়ে।
গায়ে জামা কাপড় জড়িয়ে সে ঘুমাতে পারে না। এটা তার এক ধরনের বদভ্যাসই বলা যায়। হিম করা শীতেও রুম হিটার চালু করে হলেও তার খালি গায়ে শোয়া চায়। উঠে বসে পাশ থেকে হাত বাড়িয়ে টি শার্টটা জড়িয়ে নিল শরীরে। দ্রুত পায়ে এসে দরজা খুলল। মা দাঁড়িয়ে আছে। মা তাকে এই সময় ডাকার কথা না। অবাক হলো সে। সাইড হয়ে দাঁড়িয়ে ভিতরে আসার ইশারা করলো মাকে। রাহেলা দেওয়ান ঢুকলো রুমের ভিতর। বিছানার দিকে তাকাতেই বুঝলেন ছেলে ঘুমের সময় এসে পড়েছেন খেয়ে। অপরাধী চেহারা করে বললেন, আব্বা ঘুমাচ্ছিলে? ঈশান চোখ ডলল। মায়ের হাত ধরে টেনে বসালো বিছানার কিনারে। কিন্তু তুমি নিশ্চয়ই কোনো দরকারে এসেছো, বলো। দাঁড়া। রাহেলা দেওয়ান উঠে গিয়ে দরজা আটকালেন গিয়ে। তারপর আবার এসে বসলেন ছেলের পাশে। এক হাতে ছেলের এলোমেলো চুলগুলো গুছিয়ে এক পাশে ঠেলে দিলেন। তাকিয়ে রইল কিয়ৎক্ষণ ছেলের মুখের দিকে। আনমনে একটা শব্দ বেরিয়ে আসলো তার মুখ থেকে। মাশাআল্লাহ। আল্লাহ তার ছেলে মেয়েগুলোকে এত যত্ন করে বানিয়েছেন। সব কটা ছেলে মেয়ে তাই রূপে গুণে অনন্যা। এই যেমন ঈশানটা। পুরুষ মানুষের মধ্যে যত ধরনের সৌন্দর্য দেওয়া যায় সৃষ্টিকর্তা বোধ হয় সবটা ঢেলে দিয়েছেন। পুরুষ মানুষের চোখ এত সুন্দর হয়। মনের পর্দায় এবার ভেসে উঠল তিথিরের মুখখানা। আবার বুক চিরে আল্লাহর কাছে শুকরিয়া বেরিয়ে আসলো। তার ওই মেয়েটা তো সাক্ষাৎ পরী। কল্পনা করলেন ঈশান আর তিথিরকে একসাথে। অজান্তে মুখে হাসি ফুটল। শাশুড়ি তার ঠিকই বলেছেন, এই দুজনকে একসাথে দেখলে গোটা দুনিয়া হা করে তাকিয়ে থাকতে বাধ্য। কি সুন্দর মানাবে দুজনকে। কিন্তু যতই হোক, কথা এগোনোর আগে ঈশানের মনে কিছুটা হলেও তো তার স্পষ্ট হওয়া দরকার। তিথিরকে না হয় সে পরে ভালোবাসবে, কিন্তু আগে যে মেয়েটার কথা জানিয়েছিল সে মেয়ের কি হলো? আর যদি সেই মেয়ে ঈশানের মনে থেকেই যায়, তারপর জোর করে তিথিরের সাথে বিয়ে দিলে যদি তার ছেলেটা যদি তাদের মেয়েটাকে মেনে না নেয়, তার মেয়েটার জীবনও তো তখন নষ্ট হয়ে যাবে। না, মা হিসাবে এটা সে কখনো হতে দিতে পারে না। তাই পরে কষ্ট পাওয়ার থেকে তিনি তার ছেলেকে আগেই বোঝাবেন। হাত বাড়িয়ে ধরল ঈশানের হাতটা, টেনে নিজের কোলের উপর রাখলো। ঈশান চুপচাপ বসে রইল। মা কি বলতে চেয়ে শোনার অপেক্ষায়। আব্বা, আমাকে তুই বন্ধু ভাবিস? সব সময়। তুমি ছাড়া কোথাও শান্তি আছে আমার, বলো। রাহেলা হাসলেন ছেলের কথায়। ছেলেটা তার ছোটবেলা থেকে বাধ্য। মা তার বেস্ট ফ্রেন্ড। রাহেলা দেওয়ান নিজেও আজীবন চেষ্টা করেছেন ছেলে মেয়েরগুলোর বন্ধু হতে। প্রথমে বন্ধু না হলে ভালো মন্দের সময় তাকে সন্তানরা নির্দ্বিধায় সব খুলে বলবেন কেন। শুধু তার পেটের সন্তান নয়, বরং এই বাড়ির সব কয়টা ছেলে মেয়েই তার ভক্ত। যে কোনো সমস্যায় তাদের বড় মাকে চায়। তাহলে আমাকে তো বললি না বাপ? ওই যে মেয়ের কথা বললি আমাকে নিয়ে আসার কথা, ওই মেয়েকে আনলি না কেন? মা, তোমাকে বললাম না সেদিন। ঈশানের কথা শেষ করতে দিলেন না তিনি। এদিক ওদিক মাথা নাড়লেন। আমি এই কথা শুনতে চাচ্ছি না। আমাকে মিথ্যে বলতি না তো তুই আগে, আজ কেন বলছিস? ঈশান চুপ করে রইল কিছুক্ষণ। মায়ের মুখপানে তাকালেন। আমি মিথ্যা বলিনি মা, তোমার বয়স হয়েছে। এ বয়সে আমি তোমাকে। তোরা সব কটা আমার প্রাণ। তোদের এদিক সেদিক কোথাও কিছু হলে আমি টের পাই। তুই যা বলছিস তা হয়তো মিথ্যে নয়, কিন্তু ওটা আসল কথা না যেটা আমি জানতে চাই। ঈশান কিছু বলার আগে হাতটা টেনে নিজের মাথায় ছোঁয়ালেন। ঈশান চমকে হাত সরাতে চাইলেও রাহেলা দেওয়ান ছাড়লেন না, বরং স্থির ছলছল চোখ নিয়ে তাকালেন ছেলের দিকে। আমার কসম বাপ, কি হয়েছে বল? ঈশান মায়ের হাত টেনে এনে চুমু দিল একটা। তোমাকে চিন্তা দিতে চাইনি আমি মা। তাহলে বল সবটা। ঈশান মুচকি হাসলো। তার মা সবটা না শুনে মোটেই হার মানবেন না, এটা সে খুব ভালো করেই জানে। ভালো মতো ঘুরে বসলো মায়ের দিকে। মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে খুলে বলল সবটা। রাহেলা দেওয়ান কপাল কুঁচকে আগ্রহ নিয়ে শুনল সবটা। ঈশান থামলো। দুজনেই দীর্ঘশ্বাস ফেলল। তিনি বুঝলেন ছেলের সবটা। বাপ, আমি নারী, নারীর মন তুই চিনিস না, এটা আমি ভালো করে বুঝি। তার থেকেও বড় কথা, মেয়েটাকে তুই ভালোবাসিস না বাপ।
এটা জানিস তুই? ঈশান নিঃশব্দে হাসলো। ভালোবাসা কাকে বলে সেটাই বুঝি না আমি। যে কারণে রুষার প্রতি আমার কে ছিল আমি জানি না। যা ছিল সেটা কেবলই একজন নারীর প্রতি সম্মান, অনেকটা দায়িত্ব মনে করে সেই সম্মান রক্ষা করতে চাওয়া। আমি সেসব জানি না মা। তবে আমি যদি বলি মেয়েটাকে তুই যেমন ভাবছিস মেয়েটা তেমন নয়, অন্য বিষয় আছে এর মধ্যে, মানবি? ঈশান নির্বিকার রইল, একটু দম নিয়ে বলল, আমি নিজেও অবাক হয়েছি মা, কেন এমন করলো। আমি কষ্ট পাইনি মা, এটা সত্যি, কিন্তু ও কষ্ট পাবে বলে আমার ধারণা ছিল। রাহেলা দেওয়ান ছেলের কথা শুনলেন। ছেলেটা তার নিজেকেই ঠিক মতো চেনে না, আর রইল বাকি নারীর মন বোঝা। রুষা নামের মেয়েটাকে সে অসম্মান করতে চায়নি,